সিলেমান মোড়ে গেছে, কেউ কেউ বাঁচেও আছে। গাছের পাতা পুতা খড়ি খার কেউ নিয়ে যেতে পারবি না। আমরাই ডাল কাটলে বলা হক গাছ। এই যে বকর বছর ললি ছিঁড়ে যাবে। ওই কথা যে যতদিন ওই গাছ থাকবে ততদিন কেউ একটা ডাল পর্যন্ত আমাদের হবে ডাল কাটা করবে। আজ আমরা রাজশাহী থেকে রওনা দিয়েছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বহুল আলোচিত পিচুলিগাড়ি গ্রামের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় রাজশাহী থেকে বগুড়াগামী একটি বাসে। প্রায় কয়েক ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছাই জামাদারপুর হাট বাজারে। সেখান থেকে একটি ভ্যান ভাড়া করে যাত্রা শুরু করি আতাইল বাজারের দিকে। আতাইল বাজারে পৌঁছে আবারও আরেকটি ভ্যানে চড়ে রওনা দিই পিচুলগাড়ি গ্রামের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ভ্যান চালক আমাদের নামিয়ে দেন, কিন্তু এখানেই যাত্রার শেষ নয়। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে কাঁচা রাস্তা আর ঘন সবুজের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার পর অবশেষে আমরা পৌঁছে যাই সেই বহু আলোচিত প্রায় 45 বছর ধরে পরিত্যক্ত পিচুলগাড়ি গ্রামে। দূর থেকে চারিপাশে অস্বাভাবিক নীরবতা আর জঙ্গলকে ঢেকে থাকা পরিবেশ যেন বুঝিয়ে দিচ্ছিল এটি আর 5টা সাধারণ গ্রামের মতো নয়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আমাদের আজকের অনুসন্ধান। নমস্কার, আমি পার্থ। আজ আমরা এমন একটি গ্রামে এসেছি যেটিকে নিয়ে আসলে লোককথা অনেক কিছুই প্রচলিত, যে এখানে নাকি মানুষ 45 বছর ধরে বসবাস করে না। হ্যাঁ, এখানে আসলে মানুষ 45 বছর ধরে বসবাস করে না। অনেকে বলে যে এখানে নাকি অলৌকিক কোনো ঘটনা ঘটে, আবার অনেকে বলে যে ডাকাতের কারণে নাকি এখানে আর মানুষ থাকে না। তো এই বিষয়টাই আজকে আমরা দেখতে এসেছি যে আসলে এই গ্রামে কেন মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, কেন এখানে মানুষ থাকতো না। আর এছাড়াও আরেকটি কথা রয়েছে যে এখানে নাকি প্রতি শুক্রবার অর্থাৎ জুম্মার দিন এখানে নাকি মানুষ নামাজ আদায় করতে আসে। তো সেই জন্য আজকে আমরা শুক্রবারে চলে এসেছি এই জায়গাতে, যে আসলে দেখতে যে এখানে আসলে এই গ্রামের মধ্যে যে মসজিদটা আছে সেখানে শুক্রবারে নামাজ আদায় হয় কিনা। এবারেও এই গ্রাম নিয়ে আমরা পুরোটা ঘুরে দেখবো এবং গ্রামের যে রহস্য বা অনেক কথা আছে সেগুলো আমরা দেখবো। আর এখানকার যে লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে দেখবো যে আসলে কেন মানুষ এখানে এই আধুনিক যুগে এসেও এখানে বসবাস করতে ভয় পায়। তো চলুন আজকে আমাদের সাথে আপনারা পুরো গ্রামটা ঘুরে দেখুন। স্থানীয় প্রবীণদের বর্ণনা অনুযায়ী স্বাধীনতার পর এই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ক্রমেই বেড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সপ্তাহে 2 থেকে 3 বার পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটত বলে গ্রামের মানুষ জানিয়েছে। গবাদি পশু, মূল্যবান জিনিসপত্র কিছুই নিরাপদ ছিল না। এরপর 1981 সালে গ্রামের একজন ধর্নাঢ্য বাসিন্দা মফিজউদ্দিন মণ্ডল ডাকাতের হাতে নিহত হন। এই কথাটা স্থানীয়রা জানা। সেই ঘটনার পর থেকেই একে একে পরিবারগুলো এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করে, বা এক প্রকার বাধ্য হয় বললেই চলে। আজ এই গ্রামে দাঁড়িয়ে কল্পনা করাও কঠিন, এক সময় এখানেও ছিল মানুষের স্বাভাবিক জীবন। সকালবেলায় মাঠে কাজ, উঠানে শিশুদের খেলা, সন্ধ্যায় ঘরে ঘরে জ্বলত কেরোসিনের আলো। কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী চুরি ও ডাকাতির ঘটনা এতটাই বেড়ে যায় যে গ্রামের মানুষের স্বাভাবিক জীবন প্রায় অচল হয়ে পড়ে। ধীরে ধীরে আতঙ্ক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। কাকা, এই যে এই গ্রামটা সম্পর্কে আমাকে একটু সংক্ষেপে বলেন। আমি কি শুনবো না, অনেকে বলে এই গ্রামটা ভূতের গ্রাম, মানে কেন এসব কথাবার্তা বলে? ভূতে ডাকাতে অত্যাচার করে এই গ্রামটা তুলে দিতে বলে। যুদ্ধের পরের বছর এই গ্রামে খুব অত্যাচার। অত্যাচার কারা করছে? ওই ডাকাতেরা, চোরেরা। এই ডাকাতরা, চোররা আসছে কোত্থেকে? আসে অত্যাচার করে, মারধর করে, করার জন্য ভয়তে সব আমরা গ্রাম উঠে চলে গেছি এই গ্রাম ছেড়ে। এই অত্যাচার গুলো কারা করছে সেটা জানেন? অন্য গাঁয়ের মানুষ সব, ওই আন্তার আছে, ওই সানলার আছে, চেয়ালোর আছে, আইসলাহারের আছে, বহু গ্রামের মানুষ আছে। মানুষ মরে গেছে, কেউ কেউ বাঁচেও আছে। দেখলাম যে বেশ কিছু কবরস্থান আছে এখানে। হ্যাঁ আছে। এই কবরে কারা আছে আসলে জানেন? এগুলো আমার গ্রামের মানুষই, মানে এই পিপুলগাড়ি গ্রামেরই? হ্যাঁ, কি গ্রামেরই। তাদের শেষ আমার দাদার কবর, দাদাকে বুড়ো বাসুদের কবর। আমি শুনছি যে এখানে 40-50 বছর আগে এই গ্রামের যিনি প্রধান ছিলেন, হাজী সাহেব, তাকে নাকি মার্ডার করে ফেলা হয়েছে। তাকে মারে ফেলছে, ডাকাতরাই মারে ফেলছে। এই ঘটনা কি সত্যি? সত্যি। আচ্ছা, ডাকাতরা আমাকে নিজের চোখে দেখা যায়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কাকা, একটা কথা, এই পাশেই আপনাদের একটা বট গাছ আছে, বড় একটা বট গাছ। এই বট গাছের ভয় আছে। কিরকম ভয়? ভালো ভয়। কিরকম? গাছের পাতা পুতা খড়ি খার কেউ নিয়ে যেতে পারবি না। কেন? নিয়ে গেলে দিয়ে দাঁড়ে কি তার, মানে গাছে আবার ফেরত দিতে হবে? গাছে ফেরত দিতে হবে। যদি ফেরত না দেই? ফেরত না দিলে বাঁচার উপায় নাই। এই ঘটনা কি সত্যি? এটা সত্যি ঘটনা। মানে এরকম ওই গাছের ভাগি যারা, তারাই কাটে লেগেছিল, এটা প্রমাণ। তারাই ডাল কাটে লেগেছিল, আবার এটি দিয়ে ডাল লাগছে, ফেরত দিছে? ফেরত দেওয়া লাগছে।
মানে আপনাদের চোখের সামনে কি আমার চোখের সামনে এলে এই মাসের ভাইয়েরা কাটে লেগেছে, এই মাসের ভাইয়েরা। আচ্ছা, তারপরে কি হয়েছিল? আর আবার ডাল দিয়ে ডাল একটু আছে, মানে কোনো সমস্যা হয়েছিল কিনা? ওই আত্মীয় সমস্যা করে দেখে এই যে বকর বসে ললি চিড়ে ধরে ভয় যে বুকে ললি চিপে ধরে হুম, এই গাছে পাতা ছিললে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। ভয়ঙ্কর গাছে রে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি কাকা? আমার নাম হরিবর। আপনি কি কি নাম আপনার? হরিবর। আচ্ছা, আপনি কি এখানে মানে নামাজ পড়তে আসছেন? হ্যাঁ, নামাজ পড়ে যাচ্ছি। শুনলাম যে এই মসজিদে একটা মাত্র নামাজ হয় শুধু। ওই শুক্রবার নামাজ হয়, তারপরে উক্ত নামাজটা আমি থাকিয়ে দিই ভাই, আমি নামাজ পড়ি, আদান দিই। আপনি কি এই মসজিদে মুয়াজ্জিম সাহেব? না না না, মুয়াজ্জিম না, খাদেম? মুয়াজ্জিম না, এমনি নামাজ। মসজিদ আমারই দাদা করে থেকে গেছে, এখন আমাকে নামাজ না বললে কি করবি এর নামাজ? মানে আপনি এই মসজিদে কোন দায়িত্বে আছেন? আমার বড় ভাই মসজিদের কেশিয়ার, মানে খাদেম হিসেবে আছেন? খাদে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনার জন্য দোয়া রইলো। ভালো থাকুন। আলহামদুলিল্লাহ। স্থানীয়দের বক্তব্যে একটি বিষয় বারবার উঠে আসে। ভয়ের শুরু ছিল ডাকাতের কারণে, আর সেই ইতিহাসেই ধীরে ধীরে এই গ্রামকে পরিত্যক্ত করে দেয়। তবে এখান থেকেই শুরু হয় আরেকটি অধ্যায়, এমন সব গল্প যেগুলো আজও এই গ্রামের নাম শুনলে অনেকের মনে অস্বস্তি তৈরি করে। যেমন একটি এই বটগাছ নিয়ে কাহিনী। তার মানে আপনার কি এখানে বাপ দাদার জায়গা জমি আছে? হ্যাঁ, এখনো আমাদের ওই রাজ্যে ভেঙে গেলে আমার বাবা। আচ্ছা আচ্ছা আর তো উমরা কাঁচলা ওর বাগান ওটাও আচ্ছা, আর একটা কথা শুনছিলাম যে এই যে বট গাছটা কাকা, বড়দার আমার। বট গাছটা সম্পর্কে অনেক কথা শুনলাম যে এখানে ডাল ছিললে নাকি। আমরা সারা আজকে তখন কিচ্ছু হওয়ার লাগে, আবার আমরাই ডাল খেললে বলা হকার মানে কি সমস্যা হয় আসলে? অত্যাচার করে কারা? ওই কথা যে যতদিন ওই গাছ থাকবে ততদিন কেউ একটা ডাল বলতে আমাদের রাতের বেলা। বাপ রে বাপ, এই 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 বট গাছে হ্যাঁ। এর কারণটা কি কাকা? কারণ করবো না, আমরা গাছের কথাই করবো না, কারণ কুন্নি কম আমরা। আমার ভাই একটা আসলো জবেদ আলী, তাই একটা দৌড় করে ডাল কেটে লেগেছে। তারপর কি হয়েছিল? আমারই ভাই, চাও তো ভাই, তাইও এটি আছে। ওই দৌড় করে ডাল কেটে লেগে বলে অক্ষণ যে ঢিকি বসাস না, সে কয় না ঢিকি বসাবো, কালকে চিড়িয়া করবো। চিড়িয়া করতে পরের দিনে দেখি যে কাঠটা তুলে যাচ্ছে। হচ্ছে কে ভাই কাঠটা কেউ তুলে নিয়ে যাচ্ছ? হচ্ছে ভাই কাঠটা আর হওয়ার লয় যায়, অন্যারেই গেছে, আর কাঠটা কি করবো? এই শুধুমাত্র বট গাছের ডাল ছেড়ার জন্য? ডাল কাটার জন্য। আরে বাপ রে বাপ। ওইটা এখনো ওটাই তো যাই ভাবি আছে। মানে আপনারা ডাল পাল কিছু কাটেন না, আমরা কিছু কাটি না, কারো কাটতে করি না। কেউ যদি জোর করে কাটে তাই তাই আবার ঘুরে এসে দিয়ে যায়। ওই যে পাটা পালছিল 10টা, ওই পাতা কিলে গায়ে বলে পাটা 10টা মরে গেছে, আর গাছ কাটে না। তাই? হ্যাঁ বাপ, মানে এখান থেকে ডাল ছিললে বা ডাল কাটলে ডাল আবার ফেরত দিতে হবে? হ্যাঁ, ফেরত দিতে হবে। এই গ্রামের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো এই বটগাছ। স্থানীয় অনেকের বিশ্বাস বহু বছর ধরে এই গাছ এবং এর আশেপাশের এলাকা রহস্যে ঘেরা। কেউ কেউ বলেন এখান থেকে গাছের ডাল, কাঠ বা অন্য জিনিস বাড়িতে নিয়ে গেলে অমঙ্গল ঘটে। এই বিশ্বাসের সত্যতা আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি, তবে এত বছর পরেও আশেপাশের মানুষ এই গল্প একইভাবে বলে আসছেন। এখন আমি দাঁড়িয়ে আছি সেই বটগাছের সামনে, যে বটগাছ নিয়ে আসলে সবচেয়ে বেশি গল্প শোনা যায়। স্থানীয়দের মতে এখানকার কোনো শুকনো ডাল বা পাতা কেউ যদি বাড়িতে নিয়ে যায়, বা গাছের কোনো অংশ যদি বাড়িতে নিয়ে যায়, বা এই গাছের পাশে যে ফলমূল আছে এটিও যদি কেউ খায়, তাহলে নাকি তার সাথে সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন রকম ভয়ভীত দেখায়। জানি না এই বিষয়টি কতটা সত্য, বা আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে স্থানীয়দের মতে। আর আমি চাই না যে তাদের কোনো বিশ্বাস ভঙ্গ করি, তাই আমি ওই গাছের কাছে গেলাম না বা গাছের কোনো ফল ছিঁড়ার চেষ্টা করলাম না। ইতিহাস, লোককথা আর এই নীরব পরিবেশ সব মিলিয়ে বোঝা যায় কেন পিচুলগাড়ি গ্রামকে ঘিরে এত রহস্য তৈরি হয়েছে। কিন্তু দিনের আলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে। স্থানীয়দের মতে সন্ধ্যার পর এই গ্রামে আর কেউ থাকতে চান না। তাহলে সন্ধ্যা নামলে এই পরিবেশটা কতটা বদলে যায়? যদিও এই গ্রামটি বহু বছর ধরেই প্রায় পরিত্যক্ত, তবুও একটি জায়গায় আজও মানুষের পদচারণা থেমে যায়নি। সেটি হলো গ্রামের এই পুরনো মসজিদ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গ্রামের সাবেক বাসিন্দারা প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে এখানে ফিরে আসেন। অর্থাৎ মানুষ গ্রাম ছেড়ে গেলেও স্মৃতি ও সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি। আল্লাহু আকবার।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। গ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই কবরস্থান। স্থানীয়দের মতে গ্রামে কেউ আর না থাকলেও তাদের প্রিয়জনদের দাফন আজও এখানেই করা হয়। তাই এই পরিত্যক্ত গ্রামের সঙ্গে মানুষের সম্পর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি। আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটি হলো এখানে মানুষ থাকে না ঠিকই, কিন্তু প্রতি শুক্রবারে এখানে নামাজ আদায়ের জন্য সকলে আসে। যেন এমন মনে হয় যে এখান থেকে মানুষ চলে যেতে চায়, কিন্তু তাদের শেকড় তাকে বারবার টেনে আনে। আমরা এমন একটা জিনিসও দেখেছি এখানে যে যারা আসলে মারা যায় তাদেরকেও পরে এই জায়গাতেই কবর দেওয়া হয়। ধীরে ধীরে দিনের আলো যত কমছে এই গ্রামের পরিবেশও যেন তত বদলে যাচ্ছে। হয়তো এটা শুধুই নীরবতার প্রভাব, অথবা বহু বছরের পরিত্যক্ত একটি জায়গার স্বাভাবিক অনুভূতি, কিন্তু অস্বীকার করার উপায় নাই, এখানের পরিবেশ সত্যি অন্যরকম। এখন চারপাশে প্রায় কোনো মানুষের শব্দ নেই, শুধু বাতাস আর ঝিঝি পোকার ডাক। এখানকার মানুষ কেন এত বছর পরেও সন্ধ্যার পরে আসতে চান না, সেটা হয়তো এই পরিবেশে দাঁড়ালেই কিছুটা বোঝা যায়। আজ আমরা এই গ্রাম ঘুরে দেখলাম, স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম, ইতিহাস জানলাম, লোককথাও শুনলাম। তবে এটাও সত্য, এত বছর ধরে একই ধরনের গল্প এত মানুষের মুখে শোনা যায়, এটাও এই গ্রামের ইতিহাসেরই একটি অংশ। পিচুলগাড়ি, এটি কি শুধু একটি পরিত্যক্ত গ্রাম, নাকি মানুষের স্মৃতি, ভয় আর লোকবিশ্বাস মিলে তৈরি হয়েছে এক রহস্যময় পরিচয়? সেই উত্তর হয়তো আজও অজানা। আমরা আমাদের দেখা আর শোনা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সিদ্ধান্ত এবার আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ খুব শীঘ্রই আমরা বাংলাদেশে আরও রহস্যময় এবং ভৌতিক স্থান নিয়ে ইনভেস্টিগেশন করতে আসছি। আমি পার্থ আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রহস্যে। ভালো থাকবেন।